গতি জড়তা। তো জড়তাটা মেইনলি কি আমরা যেটা মাত্র যে আমাকে তুবা বলেছে, সে বলেছে যে স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, আবার চলমান বস্তু সবসময় চলমান থাকতে চায়। তো এখানে আমরা ২ টা জড়তা পাই। স্থিতি জড়তা বা জড়তার ইংলিশটা আমাদের সবাইকে পড়তে হবে ইনারশিয়া। আমরা অনেক সময় দেখব, অনেক এক্সাম্পল দেখব। যেমন তোমাদের এই বুকে দেখো একটা এক্সাম্পল ছিল। আমি একটা গ্লাসের উপর একটা কয়েন রেখে দিচ্ছি। আমি কার্ডবোর্ডটা সরায় ফেললাম। সেটা দেখো কয়েনটা নিচে পড়ে গেছে। কয়েনটা কেন সরতে পারে নাই? কারণ কয়েনটার মধ্যে এখনো স্থিতি জড়তা আছে। স্ট্যাটিক ইনার্শিয়া আছে। তুমি বাস চালাচ্ছ বা ব্রেক করছো, তুমি সামনের দিকে কেন আগায় গেছো? বাসটা থেমে গেছে। কিন্তু তুমি কেন সামনের দিকে আগায় গেছো? কারণ তোমার মধ্যে এখনো সেই গতিটা রয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলি? গতি জড়তা বলি বা ডাইনামিক ইনার্শিয়া বলি। এবার দেখো এখানেই আমাদের প্রশ্ন ছিল, কাঁথা বা কম্বলকে আমি লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কেন? তাহলে এটাই দেখো তো আমাদের ম্যাম ইনভেস্টিগেশন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি। আচ্ছা ম্যাম, এগুলো মনে হয় আমাদেরকে পড়ানো হয়েছিল। তুবা, তুমি শুনতে পাচ্ছ? মুনতাহা? জি ভাইয়া, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের এগুলো হয়ে গিয়েছিল এগুলো? জি ভাইয়া হয়েছে। ম্যাম আপনি ওদের হ্যাঁ, যেখান পর্যন্ত পড়ানো হয়েছে ঠিক সেখান থেকে শুরু করুন প্লিজ। আচ্ছা আমরা মেইনলি ইনভেস্টিগেটিভ বইয়ের কোন কোন পর্যন্ত পড়িয়েছে তোমাকে আমাকে একটু বলো তো, লাস্ট কতটুকু পড়ানো হয়েছে? আম, প্রথম অধ্যায়টা শেষ হয়েছে। ও আচ্ছা, প্রথম অধ্যায় শেষ হয়ে গিয়েছে। ওকে, ফাইন। তাহলে আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার ধরবো। তো আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে তাপমাত্রা এবং তাপ। এটা থেকে দেখো তোমাদের কোনো কনফিউশন আছে কিনা বা আগের চ্যাপ্টারে কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে আমাকে বলতে পারো। না হলে আমরা এটা শুরু করি। ম্যাম এটা শুরু করেন, ওটা একটু রিভিশন দিলেই হয়ে যাবে সমস্যা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে নেই মুনতাহা, তোমাদের স্কুলে বেসিক্যালি কোন বইটা পড়াচ্ছে, বেশি গুরুত্ব দিয়ে পড়াচ্ছে? এক্সারসাইজ বুকটা ভাইয়া নাকি অনুসন্ধানীটা পড়াচ্ছি। অনুসন্ধানী পাঠ, মানে এই যে এটাই, তাই না? হুম, 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 হুম। আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে এটাই কন্টিনিউ করো নাকি? জি তাপমাত্রা থেকে। জি, ma'am। ওকে, অলরাইট। তাহলে আসো আমরা একটু এটা শুরু করি, তাপমাত্রা এবং তাপ এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকেই শুরু করি। এই চ্যাপ্টার তো আজকেই ফার্স্ট না, এর আগেরটা শেষ হয়েছে, এটা আজকে প্রথম শুরু করছো? জি ম্যাম, এটা প্রথম শুরু আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নরমালি একটু আইডিয়া নেই। ফার্স্টে হচ্ছে তাপ কি, তাপমাত্রা কি? আমাকে কেউ বলতে পারবা? তুবা এবং মঞ্জুর, কেউ কি আমাকে বলতে পারবা তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। ভেরি গুড। তাপ এক প্রকার শক্তি। আর তাপমাত্রা কি তাহলে? কোন বস্তুকে যে যে পরিমাণ তাপ দেওয়া হয় সেটা যে মাত্রা নির্ণয় করা হয় সেটাই তাপমাত্রা। আচ্ছা, ভেরি গুড। মানে হচ্ছে আমি কতটুকু তাপ দিচ্ছি বা নিচ্ছি, মেইন কথা হচ্ছে পরিমাপ করার জন্য যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে তাপমাত্রা। শক্তির রূপটাকে আমি তাপ বলবো, রাইট? তাহলে একটা বেসিক ধারণা আমরা পেলাম যে তাপ কি, তাপমাত্রা কি। এখন আসো এটাই আমাদের এখানে আর কি খুব ডিটেলস একটু বলেছে ঘটনা আকারে, যেমন আমাদের চারপাশে আমরা নানা ধরনের শক্তি দেখি, আমাদের দৈনন্দিন জীবনে এই শক্তি আমরা নানাভাবে ব্যবহার করি। তাপ হচ্ছে সেরকম একটা শক্তি। আমাদের জীবনে আমরা সবাই এই শক্তির সঙ্গে পরিচিত, কোথাও না কোথাও এটা ব্যবহারও করছে, তাই না? যেমন তুমি রান্না করার সময়, চা কফি খাওয়ার সময় তাপ দিয়ে তুমি পানি গরম করতেছো, কাপড় ধুয়ে তাড়াতাড়ি শুকাইতে যখন দিচ্ছ তখন তাপে রোদে পানিটা উড়ে চলে যাচ্ছে, শুকায় যাচ্ছে কাপড়। ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য আমরা কি করি? বাড়তি তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি, রোদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি। গরমের সময় কালো কাপড় না পরার চেষ্টা করি। তাহলে এগুলোর সবগুলোর পেছনে কিন্তু সায়েন্স আছে। সো এই তালিকা আরো অনেক দীর্ঘ করা সম্ভব হবে। তুমিও অনেকগুলা ঘটনা আমাদেরকে বলতে পারবা। তো তাই স্বাভাবিকভাবে তাপশক্তি কতটুকু কিভাবে এসেছে সেটি নিয়ে আমাদের সবার কৌতূহল রয়েছে। কিংবা অন্যভাবে বলতে পারি, ঠিক কি কারণে তাপশক্তি গরম পানিতে আছে কিন্তু ঠান্ডা পানিতে নাই? এটা আমাদের জানা প্রয়োজন। একসময় এই ব্যাপারটা নিয়ে বিজ্ঞানীদের অনেক প্রশ্ন ছিল, কিন্তু এখন আমরা জানি সব পদার্থ অণুপরমাণু দিয়ে গঠিত। এই অণুপরমাণুগুলো সবসময় গতি বা কম্পিত থাকে, এটা কি আমরা জানি? সবসময় ওরা কাঁপতে থাকে, হ্যাঁ, ভাইব্রেট হতে থাকে। তো এভাবে তাদের মধ্যে তাপ দেখি। তো তুমি যদি একটা জিনিস বারবার দেখবা, যে মনে করো যে কোনো একটা মেশিনই চিন্তা করো, সেটা অনেকক্ষণ চলতেছে, তাহলে সেটা হিট হয় না, অনেক গরম হয়ে যায় না, সেখানে তাপ উৎপন্ন হয় না?
সেম ভাবে পৃথিবীর যেকোনো বস্তুর মধ্যে অণু পরমাণু আছে সেগুলো সবসময় কাঁপতেছে। সো তাদের মধ্যে একটা তাপ আছে। এটা আমি ধরে নিতে পারি। তো অণু পরমাণুগুলা যত বেশি ছোটাছুটি করবে তাহলে কি সেগুলো তত বেশি উত্তপ্ত হবে না? খুবই নরমাল একটা কথা না বলো তো? ঠিক জি ম্যাম। আছে? আচ্ছা। জি। তুবা তুমি কি আছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো ১ গ্লাস ঠান্ডা পানির ভেতরে তুমি যদি পানির অণুগুলো স্থির হয়ে নেয়, সেগুলোও কিন্তু ছোটাছুটি করছে। আবার তুমি যখন তাকে তাপ দিবা ঠান্ডা পানিটাকে, তার ছোটাছুটি আরো বেড়ে যাবে। তার মানে কি তার আস্তে, আস্তে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। যদি এভাবে বেশি তাপ দেওয়া হয়, তখন কোনো না কোনো পানির অণুর গতিবেগ এত বেড়ে যাওয়া সম্ভব যে সেটি পানি থেকে মুক্ত হয়ে বেরও হয়ে যেতে পারে। যেটাকে আমরা বলি বাষ্পীভবন। তাহলে তুমি একটা পানিকে জাল দিচ্ছ, হিট দিচ্ছ, অনেক বেশি তাপমাত্রা দিচ্ছ। তো একসময় কি হয়ে যেতে পারে? সেটা স্টিম হয়ে যেতে পারে, বাষ্প হয়ে উড়ে যেতে পারে। তার মানে কেন বাষ্প হয়ে উড়ে গেল? এই যে তুমি ওকে এত বেশি তাপ দিছো যে ওর গতি এত বেড়ে গেছে যে সে সেখান থেকে উড়ে গেছে। এবার আসো এটা হচ্ছে তোমার তাপের একটা ধারণা দিল। তাহলে সব বস্তুর মধ্যেই তাপ আছে। আমি যদি বরফ বলি তার মধ্যে কি কোনো তাপ শক্তি নাই? অবশ্যই আছে। সেটার পরিমাণ হয়তো অনেক কম। এখন আসো আমরা তাপ সঞ্চালন নিয়ে পড়াশোনা করব। তাহলে তাপ সঞ্চালন বলতে কি বোঝায়? তাপ একটা শক্তি, তাই না? তো ৩ টা উপায়ে তাপের সঞ্চালন হতে পারে। সঞ্চালন হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় নেয়া। এটাকেই তো সঞ্চালন বলে। তাহলে ৩ টা প্রসেসে বা ৩ টা পদ্ধতিতে আমাদের তাপ সঞ্চালন হতে পারে। এটা খুব ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে পরিচলন, আরেকটা হচ্ছে বিকিরণ। তাহলে পরিবহনটাকে আমরা কি বলি? কন্ডাকশন। খুবই ইম্পোর্টেন্ট। ইংলিশে আমরা বলছি কন্ডাকশন। তো পরিবহনটা মেইনলি কি? আমি যদি ডেফিনিশন বা সংজ্ঞা জানতে চাই, পরিবহনটা হচ্ছে কি? তুমি যখন মনে করো ২ টা কঠিন বস্তু রাখলে, যেমন দেখো ওরা কি বলেছে? কঠিন পদার্থের বেলায় তাপ হচ্ছে অণুগুলোর কম্পন। তাই যখন কঠিন পদার্থের এক প্রান্ত উত্তপ্ত হয়, তখন সেই প্রান্তের অণুগুলো নিজের জায়গা থেকেই কাঁপতে থাকে। একটি অণু কাঁপতে থাকলে পাশেরটাও কাঁপতে থাকবে। সেই অণুটি তখন তার পাশের অণুকে কাঁপাবে। এভাবে কম্পনটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরিবাহিত হয়। এটাকে আমি পরিবহন বলি। এটার মানে হচ্ছে তুমি মনে করো আজকে কিছু রান্না করবা। তুমি একটা চামচ ইউজ করছো, হ্যাঁ? তো সেই চামচটা দিয়ে তুমি যখন নাড়তেছ, তুমি দেখবা যে ওটার একদম সামনের পার্টটা না তোমার হিট লাগছে। কিন্তু তুমি যেখানে ধরে আছো এই পর্যন্ত গরম হয়ে যায় না? যদি আমরা কিছু ইউজ করি, গরম কিছু ইউজ করি, তাহলে এখানে কি হচ্ছে? পরিবহন হচ্ছে? নাকি অন্য কোনো প্রসেস এ তাপ সঞ্চালন হচ্ছে বলো তো? পরিবহন। পরিবহন। তাহলে নরমালি চিন্তা করো, কঠিন পদার্থের কথা চিন্তা করো। আমি অনুশীলন বইটা একটু সরাচ্ছি। তাহলে নরমাল ক্ষেত্রে চিন্তা করো। মনে করো আমি কঠিন পদার্থ চিন্তা করতেছি। কঠিন পদার্থের অণুগুলা কিভাবে থাকে বলো তো? খুব কাছাকাছি থাকে না দূরে, দূরে থাকে? হ্যাঁ? কঠিন পদার্থের অণুগুলা কিভাবে থাকে? কঠিন পদার্থ কেন বলছি? কারণ তার একটা নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, এগুলো আমরা জানি না? জি ম্যাম। হ্যাঁ, তার মানে কি? অণু পরমাণুগুলো খুব কাছাকাছি থাকবে। তরল পদার্থ হলে কি থাকে? একটু দূরে, দূরে থাকে। গ্যাসীয় হলে কি থাকে? সবচেয়ে দূরে থাকে, রাইট? জি ম্যাম। এখন ধরো আমি এখানে হিট দিচ্ছি। আমি এই সাইডে হিট দিচ্ছি। তাহলে কি হবে জানো? ও গরম হবে, ও গরম হবে। তো ও তো কাঁপতেছে। ও কি করবে? এই তাপটা ওকে পাঠায় দিবে। তারপর ও গরম হয়ে যাবে। ওকে পাঠায় দিবে, ও গরম হয়ে যাবে। ওকে পাঠায় দিবে, ও গরম হয়ে যাবে। তাহলে এই যে প্রসেসটা তোমার পাশে আরেকজন একদম কানেক্টেড দেখে, লেগে আছে দেখে সে গরম হয়ে গেছে, তাই না? বা তার মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হইছে। এই প্রসেসটাকে আমি কি বলবো বলতো? পরিবহন বা কন্ডাকশন। মনে থাকবে? জি ম্যাম। তাহলে বলো কন্ডাকশনটা কিভাবে তাপ সঞ্চালন করবে একটা থেকে আরেকটাতে? ধরো তোমরা ধরো ৪ বান্ধবী, হ্যাঁ? খুব কাছাকাছি বসে আছো, একদম চুপচাপ। একটা বান্ধবী যদি সেখানে কাঁপা শুরু করে তাহলে পাশের জন্য কাঁপতে থাকবে। তুমি কাঁপার জন্য তার পাশের জন্য কাঁপতে থাকবে। এটা খুবই নরমাল না? জি ম্যাম। সবার মধ্যে সেটা চলে যাবে না, এটাই হচ্ছে কন্ডাকশন বা পরিবহন। তাহলে কিভাবে মনে রাখবা? এটা কঠিন পদার্থে সবচেয়ে বেশি দেখা যায় এবং এটার একটাই মাত্র শর্ত, সেটা হচ্ছে তোমাদের কাছাকাছি থাকতে হবে। মানে হচ্ছে স্পর্শে থাকতে হবে। একটা অণু আরেকটা অণুকে কাঁপাবে। ক্লিয়ার? কোনো এক্সাম্পল দিতে পারবা কন্ডাকশনের? যেমন আমি আবার রান্নায় চলে যাই। আমি আজকে চুলার মধ্যে কোনো একটা পাত্র বসালাম। সেই পাত্রটার আমি নিচে না আগুন দিচ্ছি। কিন্তু পাত্রটার হ্যান্ডেলও গরম হয়ে যায় না? আমাদের জি ম্যাম। সবসময় হ্যাঁ, কোনো একটা কাপড় দিয়ে সেটা ধরতে হয়। কেন? বিকজ সেখানে
তাপটা কিভাবে যাচ্ছে বলতো? সঞ্চালন হচ্ছে কিভাবে? সেই পাত্রটার পরিবহন মধ্য দিয়ে পরিবহনের মধ্য দিয়ে। যদি আজকে পরিবহন না হতো তাহলে কিন্তু সেটা হতো না। পরিবহনের আরো এক্সাম্পল কি হতে পারে? শুধু কি তাপ শক্তি পরিবহন হয়? বিদ্যুৎ শক্তি কি পরিবহন হতে পারে? বিমান হতে পারে। হ্যাঁ, বিদ্যুৎ শক্তিও হতে পারে। যেমন আমরা বিভিন্ন তারের মাধ্যমে দেখি বা হচ্ছে তুমি যেকোনো মেটাল বা ধাতু দেখতে পারো। তুমি ধাতু দিয়ে যদি বিদ্যুতে লাগাও তখন দেখবে একটা পাশ থেকে আরেকটা পাশে কিন্তু কারেন্ট চলে গেছে। আমি যদি অপর প্রান্তে থাকি আমিও ইলেকট্রিক শক খাবো, তাই না? সো এটাই কিন্তু পরিবহন। ডিরেক্ট চলে যাবে। সবাইকে টাচ করে চলে যাবে এভাবে। সে তার রাস্তা খুঁজে নেবে। এবার এসে পরিচলনটা কি এটা তোমরা কখনো খুব একটা হয়তো শুনো নাই। এটাকে আমরা বলি কনভেকশন। নামটা খুব পরিচিত। এটা সাধারণত আমরা দেখব তরল কিংবা গ্যাসকে। তো তুমি তরল কিংবা গ্যাসীয় কিছু পদার্থকে যদি উত্তপ্ত করো, তখন তার ঘনত্ব কমে আসে। কমে সেটা হালকা হয়ে যায়। আচ্ছা, আমি যদি যখন কোনো কিছুকে উত্তপ্ত করব, হিট দিব, সাধারণত সেখান থেকে আ আ পানি উড়ে যায় বা কিছু একটা হয়। তো এক্ষেত্রে কি হয় যেমন মনে করো খুবই কমন একটা এক্সাম্পল আমরা বলি। আমরা কোনো স্যুপ বা কিছু রান্না করছি সেটা তরল অবভিয়াসলি। সেটাকে যদি তুমি ঠান্ডা করে দাও সে অনেক থিক হয়ে যায় না? অনেক ঘন হয়ে যায় না? তারপর আবার যখন তুমি চুলায় গরম করো, সে আবার কি খুব পাতলা হয়ে যায় না? এরকম হয়েছে কখনো? বলো তো? কোনো কিছু ধরো তুমি তরল যেকোনো কিছু ঠান্ডা রেখেছো, সে জমাট বেঁধে গেছে। আবার তুমি যখন তাকে চুলায় দিছো বা একটু তাপ দিছো, সে আবার একটু তরল, তরল হয়ে গেছে বা একটু লিকুইড হয়ে গেছে। এরকম কি হয়েছে কখনো তোমাদের সাথে? এরকম ঘটনা? শুনতে পাচ্ছি আমরা। হয়নি? না ম্যাম। কখনো হয়নি? আচ্ছা ঠিক আছে। এর পরের বার যখন আমরা কখনো এরকম লিকুইড কিছু দেখব, তখন সেটা দেখবা, হ্যাঁ? যেমন মনে করো সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা স্লাইম হতে পারে, সেটা জেলি হতে পারে। যেকোনো কিছু। তুমি দেখবা যে আমি যদি আজকে জেলি বানাই, আমি যখন বাইরে রাখতেছি সে লিকুইড আছে। আমি যখন ফ্রিজে রাখতেছি সে একদম জমাট বেঁধে গেছে। ঠিক আছে? সো তরল বা গ্যাসকে আমি যখন উত্তপ্ত করি সে ঘনত্ব কমে যায়। এই লাইনটা তাহলে তোমরা বুঝেছ? জি ম্যাম। আচ্ছা মানে অনেক হালকা হয়ে যায়। মানে হালকা বলতে কি? মানে লিকুইড হয়ে যায় একটু, হ্যাঁ? গাঢ়ত্ব কমে যায়, পাতলা হয়ে যায়। তখন তাদের অণুগুলোকে বেশি বেগে ছোটাছুটি করতে হয় বলে বেশি জায়গার প্রয়োজন হয়। একই পরিমাণ তরল বা গ্যাস একটু বেশি জায়গা নিয়ে থাকলে তার ঘনত্ব কমে যায় বা সেটি হালকা হয়ে উপরে উঠে যায়। তখন পাশের শীতল বা তরল গ্যাস সেখানে উপস্থিত হয়। এভাবে তরল বা গ্যাসের ভিতরে একটা অভ্যন্তরীণ পরিচলন শুরু হয়। সেটি সকল পানিকে খুব ভালোভাবে মিশিয়ে পানিকে উত্তপ্ত করে। আচ্ছা, এটার মানেটা কি? দেখো তারা অনেকগুলা টার্ম এখানে আনছে। ফার্স্ট এ হচ্ছে ঘনত্ব, তারপর তারা কি বলেছে আয়তন। তাদের একটু বেশি জায়গার প্রয়োজন হয়। জায়গা বলতে কি একটু আয়তন লাগে বেশি, তাই না? আমরা সবসময় কিছু মনে রাখবো যেমন ঘনত্বের একটা সূত্র আছে। কেউ কি আমাকে বলতে পারবা ঘনত্বের মেইন সূত্র কি? ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে যেমন তোমার কাছে যদি একটা ভর থাকে, একক আয়তনে সে কতটুকু ভর দখল করছে এটাই হচ্ছে তার ঘনত্ব। যেমন মনে করো তোমাদের বাসায় একটা রুম আছে। সেই রুমটা মনে করো কোনো একটা স্কোয়ার ফিটের সাপোজ, হ্যাঁ? তো মনে করো ৫০০ স্কোয়ার ফিটের মানে একটা নরমাল সাধারণ রুম আছে। সেই রুমে আজকে ৫ জন আছে আর আগামীকালকে মনে করো সেই রুমে ২৫ জন থাকবে। তাহলে কখন রুমের ঘনত্ব বেশি হবে? ৫ জন থাকলে নাকি ২৫ জন থাকলে? 25 জন থাকলে। হ্যাঁ, অনেক বেশি ঘন হবে, তাই না? তো এটা আসলে মানুষের ক্ষেত্রে বাট এটা আমরা সাধারণত ইউজ করি তরল বা গ্যাসীয় এদের ক্ষেত্রে। তার মানে হচ্ছে তুমি যদি একটা আয়তন নাও, একক আয়তন মানে এইটুকু আয়তন নাও, এই আয়তনে তোমার অ্যামাউন্ট কি অনেক বেশি আছে? যদি তোমার অ্যামাউন্ট অনেক বেশি থাকে তাহলে তুমি অনেক ঘন। যদি তোমার অ্যামাউন্ট অনেক কম থাকে তাহলে তুমি পাতলা। যেমন মধু বেশি ঘন নাকি পানি বেশি ঘন? মধু। মধু বেশি ঘন। কেন? কারণ একক আয়তনে মধু বেশি জায়গা বেশি অণু আছে, সেখানে ভর বেশি। যেমন এতগুলা মধু সেখানে জায়গা নিচ্ছে। কিন্তু একক আয়তনে পানি হয়তো এই কয়টা নিচ্ছে। সো পানি অনেক পাতলা, মধু অনেক বেশি। তাহলে দেখো তো আমি কি এটা বলতে পারি যে কারো যদি আয়তন, জায়গা বেশি লাগে, হ্যাঁ? জায়গা বেশি মানে? মানে হচ্ছে এত বড় জায়গা কিন্তু এখানে মাত্র এই কয়জন আছে, হ্যাঁ? ধরো ৫-৬ জন আছে। এইটুকু জায়গা এই কয়জনই আছে। কোনটা বেশি ঘন লাগবে তোমার কাছে? মানে তোমরা ১০ জন। এই বড় রুমে ১০ জন থাকলে বেশি ঘন লাগবে নাকি ছোট রুমে ১০ জন থাকলে বেশি ঘন লাগবে?
ছোট রুমে। ছোট রুমে, তাহলে বলো তো আয়তন বা জায়গা, জায়গা যদি বড় হয় তাহলে ঘনত্ব কি বাড়ে না কমে? জায়গা কমবে। যদি বেশি হয় কমে যায়। ভেরি গুড। সো এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমার আয়তন যদি বাড়ে কখনো তাহলে আমার ঘনত্ব কমে যাবে। ক্লিয়ার? ঠিক আছে? জি জি ম্যাম। ম্যাম। এখন দেখো তোমরা বলছো যে তরল বা গ্যাসকে যদি উত্তপ্ত করো তার ঘনত্ব কমে যায়। কেন? কারণ সে বেশি জায়গা দখল করে। তাহলে আমার এই লাইনটা কি ঠিক আছে আমাদের কথা অনুযায়ী? ঘনত্ব কমে যাওয়া মানে তো বেশি জায়গা নিচ্ছে সে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আসো এই জিনিসটাকে আমরা একটু চিন্তা করি, একটু ট্রাই করি মনে করার যে আচ্ছা ও কি বলতেছে। তাহলে মনে করো প্রথমে তোমার আয়তন ছিল এতটুকু, হ্যাঁ? এই আয়তনে মনে করো ৫ টা কিছু ছিল। মনে করো তরলই ৫ টা ছিল। ৫ টা অণু ছিল তার। এভাবে ছিল তারা। তো তুমি এখন তাকে কি করছো? তুমি এখন তাকে একটু হিট দিছো। হিট দিলে কি বলছে? তার ঘনত্বটা কমে যাবে, রাইট? এটাই তো বলছে, তাই না? তাকে যদি তুমি তাপ দাও তার ঘনত্ব কমে যাবে। কেন? কারণ তার আয়তন বেড়ে যাবে। তার মানে সে এখন বেশি জায়গা দখল করবে। তাহলে দেখো এখন এই ৫ টাই ঠিক এভাবে আছে। তাহলে দেখো তো আমি যখন তাকে হিট দিলাম, হিট দেওয়ার পর তার ঘনত্ব কমে গেছে এবং তার কি বেড়ে গেছে? আয়তন বেড়ে গেছে। এইটুকু কি তুমি বুঝছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ, কিভাবে আয়তন ঘনত্ব কমে গেছে? বিকজ তাদের মধ্যে যে জায়গা দখলটা সেটা আ আ সে সেই জায়গাটার একটু বেশি দখল করতেছে, তাই না? জায়গাটার একটু বেশি দখল করতেছে। এখন আসো এখানে তাপ আসছে কোত্থেকে? আচ্ছা বুঝলাম ওর ঘনত্ব কমে গেছে, ও জায়গা বেশি দখল করতেছে। কিন্তু এখানে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে তখন পাশের যে শীতল আবহাওয়া থাকে, তরল থাকে, গ্যাস থাকে তারা এখানে এসে উপস্থিত হয়। ঠিক আছে? ঘনত্ব কমে যায়, সেটা একটু হালকা হয়ে যায়, একটু উপরে উঠে যায়। তখন কি হয়? এভাবে তরল বা গ্যাসের ভিতরে একটা অভ্যন্তরীণ পরিচলন শুরু হয়। খুবই ইম্পোর্টেন্ট। তোমরা একটু বুঝে নাও। ধরো তোমরা আজকে একটা কিছু রান্না করছো। তো আমি এখানে বুঝাই, হ্যাঁ? তোমরা তো বুঝো নাই। তোমরা নাকি আচ্ছা তোমরা রান্না-বান্না করো না, না? কখনো জি চাটা গরম করছো? হ্যাঁ, তখন দেখবা। তুমি যখন হিট দাও শুধু নিচের অংশটাই তো তাপ পাচ্ছে, তাই না? তাই তো, রাইট? জি ম্যাম। হ্যাঁ, তাহলে তোমার দেখি আমি যখন কোনো একটা পাত্র গরম করি তখন তো পুরা অংশটাই গরম হয়। তাহলে এটা কিভাবে হয়? আমি তো হিট দিছি শুধু নিচে। তাহলে উপরেরটা গরম হলো কিভাবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে উপরেরটা আজকে কিভাবে গরম হলো? আমি তো শুধু হিট দিয়েছি নিচে। তখন আমি বলব এই যে তুমি নিচে যখন হিট দিছো সেখানে যে অণুগুলা ছিল না ৫ টা আমি দেখাইলাম, তাই না? আনুমানিক ৫ টা। সেই ৫ টা অণুর ঘনত্ব কেমন হয়ে যায় বলো তো? হিট দেওয়ার কারণে, তাপ দেওয়ার কারণে? ঘনত্ব কমে যায় না বেড়ে যায়? ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যায় মানে হালকা হয়ে যায়। বলো হালকা জিনিস কি উপরে উঠে যাবে নাকি নিচেই থাকবে? উপরে উপরে উঠবে। উপরে উঠে যাবে। ভেরি গুড। সো এই যে দেখো আমার নিচে এতগুলা অণু ছিল সেটার মধ্যে যেগুলা গরম হয়ে গেছে না? সেগুলো এখন উপরে উঠে যাবে। এখন উপরে যে উঠে গেল দেখো আমার ৫ টা অণু উপরে উঠে গেছে। ঠিক আছে? এখন আসো আমার উপরেও তো কিছু ছিল। তুমি যখন কোনো কিছু একটা গরম করো তখন উপরেও কোনো অণু থাকে না বলো তো? যেগুলো এখনো গরম হয় নাই? তোমার জি কালোগুলা ম্যাম। হচ্ছে নিচের। তাহলে কালোগুলাকে তুমি হিট দিছো। কারণ হচ্ছে কালোগুলা নিচে ছিল। তুমি চুলা জ্বালাইছো, ওরা ১ম এ হিট পাইছে। হিট পেয়ে ওরা উপরে উঠে গেছে। এইটুকু বুঝছো? জি ম্যাম। এখন বলো তো কি সমস্যা হইছে? এখন কি এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে না? ওরা যেহেতু উপরে উঠে গেছে কালোগুলা, এখানে জায়গাটা ফাঁকা হয়ে গেছে না? জি ম্যাম। এখন কাদের ঘনত্ব বেশি? কালোগুলার ঘনত্ব বেশি নাকি সবুজগুলার ঘনত্ব বেশি? সবুজ গুলোর ঘনত্ব বেশি। সবুজগুলার ঘনত্ব বেশি। কারণ ওরা কিন্তু এখনো কি হয় নাই? ওরা কিন্তু এখনো হিট পায় নাই। তো ঘনত্ব যাদের বেশি হয় তারা কি নিচে নেমে আসে না উপরে উঠে যায়? উপরে ঘনত্ব বেশি ভাবো। অনেক ভারী সে। নিচে নেমে আসে। নিচে নেমে আসে। তাহলে দেখো তো সবুজগুলা এখন নিচে নেমে আসবে। তারপর আবার হিট পাবে। তুমি তো চুলার অফ করো নাই। তুমি তো চুলা জ্বালায়ে রাখছো। তাহলে আবার সে গরম হয়ে যাবে। এভাবে তোমার পাত্রের সবগুলা জিনিসই গরম হয়ে যাবে।
এইভাবে যে তাপ সঞ্চালন হয় এটাকে আমরা কোন প্রসেস বলবো? কন্ডাকশন বা পরিচলন। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার আমাকে তোমরা আগে বলবা যে এটা বুঝছো কিনা। পরিচলন জিনিসটা না আমরা বুঝি না। বাট এটা খুব ইম্পোর্টেন্ট। তাহলে কি হলো আমি আমি ২ টা প্রিন্সিপাল মাথায় রাখবো। ২ টা নীতি মাথায় রাখবো। সেটা হচ্ছে কি আমি যদি কাউকে তাপ দেই, যদি সেটা তরল বা গ্যাসীয় হয় তার ঘনত্ব কমে যাবে। ঠিক আছে? এটা একটা নীতি। তো ঘনত্ব কমে গেলে কি হয়? ঘনত্ব যার বেশি তার থেকে সে উপরে উঠে যাবে। এই ২ টা জিনিস তুমি মাথায় রাখো তাহলে এটা বুঝবা। তাহলে যে জিনিসটার ঘনত্ব কমে গেছে সে উপরে উঠে গেছে তো তার জায়গাটা ফাঁকা হয়ে গেছে। সেখানে তাহলে এখন কে আসবে? যার ঘনত্ব বেশি। এভাবে কি হবে? তোমার কিন্তু বারবার ধরো তুমি একটা পাত্রে চা গরম করতেছো বা কোনো একটা লিকুইড গরম করতেছো। তোমার কিন্তু বারবার সেটা চামিচি দিয়ে বা কোনো স্টাইরার দিয়ে বা কোনো নাড়ুনি দিয়ে এটা বারবার নাড়া লাগবে না। কারণ তোমার মনে এরকম কোনো প্রশ্ন কখনো জাগেই নেই যে উপরেরটা কি গরম হলো, নিচেরটা কি গরম হলো? তুমি কি কখনো দেখছো আমরা লিকুইড এভাবে নাড়তেছি যে ভালো মতো গরম হইছে কিনা? ও কিন্তু পানি না। কিন্তু একাই গরম হয়, তাই না? তুমি যখন পানি কোনো পাত্রে গরম করবা, তখন উপরের পানিও গরম হয়, নিচের পানিও গরম হয়। তোমার কি এভাবে নাড়া মানে কোনো কিছু দিয়ে নাড়ুনি দিয়ে নাড়া লাগে বলো তো? না ম্যাম। না, কিন্তু কঠিন পদার্থ হলে কিন্তু নাড়া লাগে। যেমন ধরো তুমি কঠিন কিছু রান্না করতেছো, সাপোজ সেমাই রান্না করতেছো বা আচ্ছা যাই হোক আমি কঠিন বলতে যেমন রাইস রান্না করতেছো, ভাত রান্না করতেছো, এটা কিন্তু একটু নাড়ানো লাগবে। নিচেরটা একবার গরম হবে, তারপর উল্টা পাল্টায় দিবা, আবার উপরেরটা গরম হবে। কেন? কারণ কঠিন পদার্থের জন্য প্রসেসটা ছিল পরিবহন। আর আমি এখন যে প্রসেসটা করতেছি এটা তো পরিচলন। তাহলে পরিচলন শুধুমাত্র কোন, কোন পদার্থের ক্ষেত্রে তোমরা দেখতে পাবা? একটু রিপিট করো। বলতে পারবো? তরল পদার্থে। তরল এবং গ্যাসীয় মানে হচ্ছে ফ্লুইড টাইপস এর যারা হচ্ছে সঞ্চালন করতে পারে, হ্যাঁ? তরল এবং গ্যাসীয়। তুবা আমাকে বলো কোন পদার্থের জন্য দেখতে পাবা? তরল। শুধু তরল না এবং সাথে কি? গ্যাসীয়। গ্যাসীয়। ২ টাই হবে। এখন তোমরা বলতেছো আপু গ্যাসীয়র তো কোনো এক্সাম্পল আমাকে দিলেন না। ঠিক আছে, আমি গ্যাসীয়র এক্সাম্পল এখনই দেই। ধরো অনেক গরম পড়তেছে না এখন? তো অনেক যখন গরম পড়ে তখন কি হবে? আমাদের আশেপাশে যে বাতাসটা আছে সেটা অনেক হালকা হয়ে যায়, সেটা উপরে উঠে যায়। তখন কি হয়? ভারী বাতাসটা নিচে নেমে আসে। ভারী বাতাসটা অনেক গরম থাকে তখন আমাদের আরো বেশি গরম লাগে। তার মানে আমি যদি এখন পাহাড়ের উপর উঠি, সাপোজ আমি সূর্যের কথা চিন্তা করতেছি না, রাত্রে বেলা চিন্তা করতেছি। আমি যদি এখন পাহাড়ের উপর উঠি তাহলে আমার অনেক ঠান্ডা লাগবে কারণ ওই বাতাসগুলো অনেক হালকা, অনেক ঠান্ডা দিবে তোমাকে। আর নিচে যেগুলো নেমে আসছে ওগুলা কিন্তু একটু ভারী, ভারী ফিল করাবে তোমাকে। সেম জিনিস কিন্তু আমরা অনেক সময় আ ক ক কনভেকশন টা আমরা অনেক সময় ইউস করি আর কোথায়? কেউ কি বলতে পারবা? কোন এক্সাম্পল দিতে পারবা পরিচলনের? কোন আইডিয়া তোমরা কখনো ইউস করেছো বা পেয়েছো তোমাদের ডেইলি লাইফ এ? আচ্ছা আমি তোমাদেরকে একটা দেই খুবই সহজ। সেটা হচ্ছে আমরা কখনো যদি কেক বানাই ওভেনে, তখন কিন্তু সেটা পরিবহন হয় না। তখন সেটা পরিবহনও হয়। আমরা সাধারণত কেক বানাই কনভেকশন এ। সেটা সাধারণত কনভেকশন হয়। কেন? কারণ তুমি যখন কেকের লিকুইডটা বানাচ্ছ যেটাকে আমরা ডো বলছি, তাই তো? বা যেটা ব্যাটারটা বানাচ্ছ সরি, তোমরা যে ব্যাটারটা বানাচ্ছ সেই ব্যাটারটা কি হয়? তুমি যখন ওভেনে দিলা, তোমার ওভেনের ধরো শুধু উপর থেকে হিট দেয়। তাহলে কি হবে? তোমার কেকটা উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু নিচ দিয়ে কখনোই হবে না। এটাই তো হওয়া উচিত ছিল না? কিন্তু এরকম কি হয়? হয় না কিন্তু। তাহলে কি হয়? তুমি যখন উপর থেকে হিট দিতে থাকো, ধরো তোমার ওভেনে উপর থেকে হিট দিচ্ছে, তাহলে তোমার উপরের অণুগুলা ১ম এ কি হয়? ঘনত্ব কমে সরে যায়। তখন তোমার নিচের গুলা যায়। মানে হচ্ছে এখানে আমরা যেমন পরিবহনে কি দেখছিলাম, আমার পাশের জন আমার থেকে হিটটা নিবে, এখানে এরকম না। এখানে আমি সরে গেলে আমার জায়গা আরেকজন দখল করবে, সে আবার গরম হবে, সে সরে যাবে, তার জায়গা আবার আরেকজন দখল করবে। মানে আমি সরে গেলে আমার চেয়ারে কেউ এসে বসবে। তারপর সেই জায়গাটা সে নিবে। তোমরা কি বুঝছো পরিচলনটা? জি ম্যাম। হ্যাঁ, আমাকে বলো তো তুবা পরিচলনটা তাহলে কিভাবে হবে? কিভাবে তাপ পরিচলন হয়? প্রসেসটা কি বলো? যা বুঝেছো বলো। নিজের মতো করে বলো, কোনো সমস্যা নাই। না বুঝলে আমাকে বলো, আমি আবার বলে দেব। যখন আমরা কোনো কিছুকে তাপ দেই তখন সেটা হালকা হয়ে যায়। ভেরি গুড। তো হালকা হয়ে গেলে কি সমস্যা হবে? হালকা হয়ে কোনো গরম হয়ে সে উপরে উঠে গেল, তাই না?
জি ম্যাম। তাহলে তখন কি হবে? তখন অণুগুলো বেশি বেগে ছোটাছুটি করা শুরু করবে। হুম। তুমি ভাবো, তুমি ১ম এ মনে করো একটা চেয়ারে বসেছিলা, হ্যাঁ? তোমাকে আমি গরম করে দিলাম, ঘনত্ব হয়ে গেল তোমার অনেক কম। তুমি হালকা হয়ে উপরে উঠে গেলা। তোমার চেয়ারটা ফাঁকা হয়ে গেল না? এই চেয়ারে যে বসবে সেই হচ্ছে তাপ নিচ্ছে, তাই তো? তো এখন কি হবে? আশেপাশে যারা শীতল আছে, যারা ঠান্ডা আছে তারা বলবে আমি এবার এই চেয়ারে বসবো। এই চেয়ার তো ফাঁকা হইছে। তো এবার ধরো মঞ্জুর নাহার যে ও এসে বসলো, ওর পরে আরেকজন এসে বসলো। ধরো আমিই বসলাম। এভাবে এটা হবে। তাহলে পরিচলনটা কি? আমি যখন একটা করে চিন্তা করো তুমি। আমি যখন অণুগুলাকে ঠিক আছে তোমারটা তারা বেশি বেগে ছোটাছুটি করবে, বেশি জায়গা নিবে। তো তখন কি হবে? সে সরে যাবে ওই জায়গাটা থেকে। তখন ওই জায়গাটা কে এসে দখল করবে? কোনো শীতল তরল বা গ্যাস সেখানে উপস্থিত হবে। তখন সেই শীতল তরল বা গ্যাসের ভিতরেও তোমার কি হবে? তাপটা যাবে। এটাকে আমি অভ্যন্তরীণ পরিচলন বলতেছি। মানে ওরা নিজেদের মধ্যে নিজেরা কি করতেছে? পরিচালিত হচ্ছে। আমি খুব ভালো একটা এক্সাম্পল দেই যেটা আমাদের পরিবহন, পরিচালন একই সাথে পাওয়া যাবে। আমি একটা হাঁড়ি নিলাম। সেই হাঁড়িটা বা পাত্রটার মধ্যে আমি পানি গরম করব। ভালো করে বুঝো এটা। সেই পাত্রটার মধ্যে আমি পানি গরম করব। এই পাত্রটা গরম হয়ে গেছে। তোমরা টাচ করতে পারতেছো না। এটা কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন করছে? তোমরা টাচই করতে পারতেছো না। পাত্রটা অনেক গরম হয়ে গেছে। বলতে পারবা না? কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হচ্ছে? বলতে পারবো না। মঞ্জু নাহার, তুমি বলতে পারবা? না পারলে কোনো সমস্যা নাই। আমাকে তোমরা বলো যে অন্তত পারবো না। বলো তো, পারবা? পরিচলন। আচ্ছা তুবা, থ্যাংক ইউ। তুমি অন্তত রেসপন্স করছো। আমাকে আগে বলো, এই পাত্রটা এটা কি পদার্থ? কঠিন, তরল, গ্যাস? কোন পদার্থ? কঠিন। কঠিন পদার্থ। কঠিন পদার্থের তাপ কিভাবে সঞ্চালিত হয়? কোন পদ্ধতিতে হয়? দেখো তো আমি দাগিয়ে রাখছি কিনা। কঠিন পদার্থে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? পরিবহন। পরিবহন। পরিবহনটা কি ছিল? আমি বলছি তুমি যদি ওকে গরম করো, ওর পাশের জনকে গরম করবে। ও তার পাশের জনকে হিট দিবে। ও তার পাশের জনকে হিট দিবে। ও তার পাশের জনকে হিট দিবে। এভাবে এটা চলতে থাকবে, রাইট? জি ম্যাম। একসময় তোমার পুরো পাত্রটাই গরম হয়ে যাবে। এটাকে আমি বলছিলাম কোন পদ্ধতি? পরিবহন। তাহলে বলো, পাত্রটা গরম হয়ে গেল, এটা কোন পদ্ধতি? পরিবহন। এভাবে তাপ সঞ্চালিত হয়েছে। এই পাত্রের মধ্যে তুমি পানি নিছো। এই পানি এবার গরম হয়েছে। কিভাবে গরম হয়েছে? নিচের পানিগুলো প্রথমে গরম হয়েছে, সেগুলো উপরে উঠে গেছে। তারপর যেগুলো শীতল ছিল সেগুলো এবার নিচে নামছে, সেগুলো গরম হয়েছে। এটা কোন পদ্ধতি? পরিবহন। না, পানি। এটা কোন পদার্থ? তরল। তরল। তরলে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে? পরিচলন। পরিচলন। তাহলে ভুল হচ্ছে না আমাদের? তাহলে কিভাবে হবে বলো তো? এখানে কিভাবে হবে? ফার্স্টে বলো যে পাত্রটা কিভাবে গরম হইলো? তুমি তো হিট দিচ্ছ এখানে, তাই না? ওরা কি করবে? ওর পাশের অণুকে কম্পিত করবে। ও তার পাশের অণুকে কম্পিত করবে। এভাবে আমার কম্পনটা পাশের কম্পনে ছড়ায় যাবে। এভাবে সবগুলা অণু, এই কলসিটা বা এই কলসটা, এই পাত্রটা বানাতে যতগুলো অণু আছে সবাই তাপ নিয়ে নিল না? সবাই তাপ নিয়েছে বলো। জি ম্যাম। তাহলে এটা হচ্ছে পরিবহন। চিন্তা করো, পাশের জন নিবে, কম্পনটা পাশের জনের কাছে চলে যাবে। পরিচলনটা কি বলেছি আমি তোমাদেরকে? পরিচলন হচ্ছে তুমি নিয়ে উপরে উঠে যাবা, তোমার যে ফাঁকা জায়গাটা আছে, তোমার ঘনত্ব কমে গেছে, তুমি অনেক জায়গা দখল করছো, সে এখন এই জায়গাটা দখল করবে। এভাবে শীতল গুলো আস্তে আস্তে নিচে নেমে আসবে, আর যেগুলা তোমার হচ্ছে হালকা হয়ে গেছে সেগুলো উপরে উঠে যাবে। এক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? কোন পদ্ধতি বলবো? তরলটার ক্ষেত্রে কোন পদ্ধতি বলবো? পরিচলন। পরিচলন। মঞ্জুর নাহার, তুমি কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। তাহলে আমাকে বলতে পারবা পরিচলন পদ্ধতিটা কি, কিভাবে তাপ সঞ্চালিত হবে?
বলতে পারবো মঞ্জুনা? হ্যাঁ, ম্যাম আরেকটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে মনে করো তরল বা গ্যাস আছে তোমার কাছে, হ্যাঁ? তো তুমি যখন তাদেরকে হিট করো, তুমি কি সবাইকে একসাথে গরম করতে পারবা? ধরো তোমার কাছে ১০০টা অণু আছে তরলের। পানির কথাই চিন্তা করো, ১০০টা অণু আছে। ১০০টা অণু তো একসাথে হিট নিবে না। তো তুমি যখন গরম করবা, মনে করো ৫০টা অণু তাপ নিল। তাপ নিলে তাদের মধ্যে যেমন দেখো তুবা তখন বলেছে ছোটাছুটি বাড়বে, হালকা হয়ে যাবে। ভেরি গুড। তো ছোটাছুটি বাড়বে, হালকা হয়ে যাবে, বেশি জায়গার প্রয়োজন হবে। তখন কি হবে? তার ঘনত্বটা কমে গেছে। সে একটু উপরে উঠে যাবে। তাহলে যেই ৫০টা অণু উপরে উঠে গেল তাদের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। সেই জায়গায় এখন কারা আসবে? যারা ঠান্ডা, যারা শীতল, যারা এখনো তাপ নেয় নাই, তারা সেই জায়গাটায় বসবে। তারপর কি হবে? তারাও এবার গরম হয়ে উপরে উঠে যাবে। এভাবে সবগুলা জায়গায় সবগুলা অণুই পরমাণুই কি হবে? গরম হবে বা তাপ গ্রহণ করবে। তাহলে ভাবো, ১ম এই কালো অণুগুলা তাপ নিল। তাপ নিয়ে হালকা হয়ে উপরে উঠে গেল। তারা কিন্তু গরম হইছে, তাদের বেগ, দৌড়াদৌড়ি, ছোটাছুটি সব বাড়ছে, আমরা বুঝছি। কিন্তু এই সবুজগুলা তো এখনো তাপ নেয় নাই। তারা এবার নিচে আসলো, তারাও এবার গরম হয়ে গেল। এভাবে কি তাপ সঞ্চালিত হলো না? উপরের গুলা নিচে নামলো, নিচের গুলো উপরে উঠলো। তোমার কিন্তু আর কষ্ট করে এটাকে পাস করানো লাগলো না। অণুরাই নিজেরা অ্যাসেম্বল হয়ে গেল। কেউ উপরে উঠলো, কেউ নিচে নামলো, কেউ ডানে গেল, কেউ বামে সরলো। তোমাকে আমি জায়গা করে দিচ্ছি যে আমি তো তাপ গ্রহণ করেছি, তুমি তো এখনো করো নাই, তুমি তাহলে এবার গ্রহণ করে নাও, আমি উপরে উঠে যাই, এরকম। তোমরা কি বুঝেছো? তাহলে একবার একটু রিডিং পড়ো, কি বলেছে? তরল বা গ্যাসকে উত্তপ্ত করা হলে ঘনত্ব কমে হালকা হয়ে যায়। তখন সে বেশি বেগে ছোটাছুটি করে বেশি জায়গা নেয়। এই একই পরিমাণ তরল বা গ্যাস একটু বেশি জায়গা নিয়ে থাকলে যেহেতু ঘনত্ব কমে গেছে, সেটা হালকা হয়ে উপরে উঠে যায়। তখন যারা হালকা হয় নাই, যারা এখনো গরম হয় নাই, যারা শীতল আছে, তারা তো সেখানে এখনো আছে। তো তখন তারা কি করে? ওই জায়গাতে উপস্থিত হয়। তখন এভাবেই তাদের মধ্যে একটা পরিচলন হয়, মানে উপরেররা নিচে আছে, নিচেররা উপরে যায়। এভাবে তোমার কি হয়? তাপটা খুব সুন্দরভাবে সঞ্চালিত হয়। এই পদ্ধতিটাকে আমি বলবো পরিচলন। মনে করো আমরা ক্লাসরুমে চিন্তা করি, তুমি ফার্স্ট বেঞ্চে বসছো মঞ্জুর নাহার, আর তুবা মনে করো থার্ড বেঞ্চে বসছো, হ্যাঁ? তো থার্ডও না, মনে করো একদম ফিফথ বেঞ্চে বসছো। তো আমি মঞ্জুর নাহারকে একটা বই দিলাম, বই দিয়ে আমি বললাম এটা তুবার কাছে পাঠাবা। হ্যাঁ, তো মঞ্জুর নাহার কি করলো? প্রতি বেঞ্চে করে পাস করলো, মানে হচ্ছে ও ফার্স্ট বেঞ্চে আছে, ও সেকেন্ড বেঞ্চকে দিল, সেকেন্ড বেঞ্চ থার্ড বেঞ্চকে দিল, থার্ড বেঞ্চ ফোর্থ বেঞ্চকে দিল, ফোর্থ বেঞ্চ যে তুবাকে দিল। এটা একটা প্রসেস। প্রত্যেককে আমি এখানে পার্টিসিপেট করাইছি। এই প্রসেসটা হচ্ছে পরিবহন, তোমরা বুঝো। আমি আমার পাশের জনকে তাপ দিলাম, তার পাশের জন তাকে দিল, তার পাশের জন তাকে দিল। বুঝতে পারছো? পরিবহন কঠিন পদার্থে যেটা হয়। তাহলে পরিচলন কোনটা? আমি মঞ্জুর নাহারকে বললাম তুমি তুবাকে বই দাও যে কিনা ফিফথ বেঞ্চে আছে, আর তুমি আছো ফার্স্ট বেঞ্চে। মঞ্জুর নাহার কি করবে? ও উঠে যে বইটা ওখানেই আছে, হ্যাঁ, বইটা ফার্স্ট বেঞ্চেই আছে। মঞ্জুর নাহার উঠে গিয়ে ফিফথ বেঞ্চে বসবে, আর তুবা এসে ফার্স্ট বেঞ্চে বসবে। তাহলে দেখো কথা তো একই হলো, তুবা বইটা পেয়েছে না? তুবা তো সেম হিসেবে একটা ঘটনাই হলো, তাপটা কি সঞ্চালিত হয়েছে? জি ম্যাম, হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু মাঝের কাউকে ডিস্টার্ব করি নাই। তাহলে যদি সবাইকে আমি ধরে পাস করি কঠিন পদার্থের মতো, সেটাকে বলবো পরিবহন। যদি আমি এভাবে ঘনত্বের মতো করে জায়গা চেঞ্জ করে আমার জায়গায় আরেকজনকে নিয়ে আসি, বেশি জায়গা নেই, ঘনত্ব কমায় দিই, ঘটনাটা খুবই রিলেটেবল না, বাট তোমাদের বোঝার জন্য আমি এটা বলেছি। এই ঘটনাটাকে আমরা বলবো পরিচলন। মজুনাহার, তুমি কি বুঝছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে আমাকে এবার একটু তুমি বলো তো পরিচলনটা কি? পদ্ধতিটা আমাকে একটু বলো। কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয়, আম, সেটা তরলে রূপান্তরিত হয় এবং উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়। আর তখন শীতল যে বস্তুগুলো থাকে বা অণুগুলো থাকে সেটা নিচের দিকে চলে আসে। এর ফলে ঘনত্ব কমে যায়। হ্যাঁ, নিচের দিকে চলে আসে, তারা আবার হিট নেয়, ঘনত্ব কমে যায়, এভাবে তাপটা কিন্তু সঞ্চালিত হয়। আমার ঘটনাটা মনে রাখতে হবে। আমি পড়তেছি হচ্ছে তাপ সঞ্চালন। তাহলে এখন লাস্ট একটা পদ্ধতি আছে, সেটা কি? বিকিরণ। বিকিরণের ইংলিশ কি? রেডিয়েশন। এটা আমরা মনে হয় জানি একটু একটু, তাই না? তো বিকিরণটা কি? মনে করো সূর্য তোমাকে তাপ দিচ্ছে, তাই না? এটা কোন পদ্ধতিতে দিচ্ছে? বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে দিচ্ছে। বুঝতে পারছো?
জি ম্যাম। আচ্ছা। তাহলে আসো আমরা যখন রোদে দাঁড়াই তখন যে তাপ অনুভব করি সেই তাপ পরিবহন কিংবা পরিসরণ কোনটাই কিন্তু না। এই তাপ যে পদ্ধতিতে পৌঁছায় তার নাম হচ্ছে বিকিরণ। বিকিরণের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। মাধ্যম আবার কি জিনিস? মাধ্যম হচ্ছে কোনো শক্তি পাস করার জন্য যেটা লাগে। যেমন মনে করো তরঙ্গ, হুম? তরঙ্গ পাস করতেছে। মনে করো পানির তরঙ্গ, জল তরঙ্গ যেটাকে আমরা বলি। তো জল তরঙ্গ পাস করার জন্য জল দরকার, নদী দরকার, পানি দরকার, রাইট? তুমি কি জীবনে দেখছো পানি নাই কিন্তু সেখানে ঢেউ আছে? এটা তো হবে না, তাই না? সো তার কোনো মাধ্যম দরকার। কিন্তু বিকিরণের জন্য কি কোনো মাধ্যম দরকার? না ম্যাম। খুবই ইম্পোর্টেন্ট এটা। সেজন্য সূর্য আর পৃথিবীর ভেতর কিন্তু অনেক দূরত্ব আমরা জানি। মহাশূন্য আছে সেখানে। তারপরও দৃশ্যমান আলোর সঙ্গে অদৃশ্য অবহেলিত রশ্মি যেটা আইআর বলি, অতিবেগুনি রশ্মি যেটাকে আল্ট্রাভায়োলেট বলি, যেটার জন্য আমরা সানস্ক্রিন ইউজ করি। এগুলা বিকিরণের মাধ্যমে কিন্তু পৃথিবীতে চলে আসতেছে। আমি চাইলেও ওকে আটকাতে পারতেছি না। ওদেরকে আটকানোর জন্য একটা জিনিস ছিল সেটাকে বলে ওজোন স্তর। সেটাও আজকাল ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা হয়তো জানি। তাহলে বিকিরণটা কি? বিকিরণ কিছুই না। বিকিরণ হচ্ছে ও বিকিরিত হইতেই থাকবে। মাধ্যম থাকুক আর না থাকুক, ও তোমাকে তাপ পৌঁছায় দিবেই। যেমন সূর্য, তুমি কি সূর্যের বিকিরণটা অফ করতে পারবা? পারতেছো না কিন্তু। ও কিন্তু বিকিরিত হচ্ছেই। ওর মাধ্যমের দরকার নাই। ওর যদি মাধ্যমের দরকার হতো মাধ্যম সরায় দিলে ওর পাস হতো না। এমন একটা এক্সাম্পল যদি আমি তোমাকে দিই শব্দ, হ্যাঁ? ধরো তুমি একটা গ্লাসের রুমের মধ্যে আছো। সেই গ্লাসের রুমে তুমি অনেক কথা বলতেছো। আমি গ্লাসের রুমের বাইরে আছি। আমি কি কোনো শব্দ শুনতে পাবো? না। না, কেন পাবো না? কারণ তুমি যে কথা বলতেছো, এই কথাটা, শব্দটা বায়ু দিয়ে পাস হয়। তুমি তো গ্লাস দিয়ে পুরোটা আটকায় দিছো। বায়ু বা মাধ্যমটা তো পাস হতে পারছে না। সো আমি শুনতে পাচ্ছি না। তাহলে দেখো এভাবে তুমি শব্দকে আটকায় দিতে পারবা, কিন্তু বিকিরণকে তুমি আটকায় দিতে পারবা না। বিকিরণ হচ্ছে রেডিয়েশন। তাহলে তোমরা একটু একজন আমাকে বলো, ৩ টা পদ্ধতিতে আমরা তাপ সঞ্চালন দেখবো বা ৩ টা উপায়। ৩ টা উপায় কি, কি? পরিবহন, পরিচলন, বিকিরণ। বিকিরণ। আমি যদি বলি কঠিন পদার্থে কোনটা দেখবা? পরিবহন। তরল বা গ্যাসীয় পদার্থে কোনটা দেখবা? পরিচলন। 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 আর সূর্যের আলো বা হচ্ছে যেকোনো এক্স-রে মানে যেকোনো ধরনের রেডিয়েশন যদি হয় সেটাই সেটাই আরকি আমরা বিকিরণই রেডিয়েশন। এটা হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। এটার জন্য সাধারণত কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আশা করি এটুকু ক্লিয়ার। আমাদের পরিচালনটা হয়তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে বিকজ এটা একটা নতুন টপিক। তোমরা এটা আরেকবার একটু বাসায় পড়বা। যদি সমস্যা হয় আমাকে আবার বলবা। আসো আমরা চলে যাই আপেক্ষিক তাপে। আপেক্ষিক তাপ। আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে যেটা রিয়েল না, রাইট? মানে কারো সাথে রিলেটিভ। রিয়েল বলা যাবে না, কারোর সাথে কম্পেয়ার করে নিয়েছি। তাহলে একটা বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত আছে সেটি নির্ভর করে বস্তুটির তাপমাত্রা, তার ভর, তার আপেক্ষিক তাপের উপর। যেহেতু বাতাসের ভর খুবই কম তাই তার তাপ ধারণ ক্ষমতা খুবই কম। একটি পদার্থের আপেক্ষিক তাপ কম হলে অল্প তাপ প্রদান করে অনেক উচ্চ তাপমাত্রায় নেওয়া যায়। অন্যদিকে একটি পদার্থের আপেক্ষিক তাপ বেশি হলে একই তাপমাত্রায় নেওয়ার জন্য অনেক তাপ প্রদান করতে হয়। আচ্ছা, এখানে আপেক্ষিক তাপ কি এটা তোমাদেরকে কিছু বলেই নাই, তাই না? কথা বলে যাচ্ছে। তাহলে আমাকে একটু বলো তো আপেক্ষিক তাপ এই এই জিনিসটা নিয়ে তোমাদের কোনো আইডিয়া আছে? আপেক্ষিক তাপ আবার কি? নরমাল তাপ আর আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক কি? না মিস। আপেক্ষিক তাপ, আচ্ছা। আপেক্ষিক তাপ মানে হচ্ছে আমি এই তাপটা কারো সাথে সম্পর্কিত ভাবে বলবো। যেমন আমি তোমাকে নরমাল একটা তাপমাত্রার এক্সাম্পল দেই, হ্যাঁ? তো মনে করো ধরো আজকে আমাদের বাসার বা ধরো আমার আমার বডির টেম্পারেচার আজকে ধরো 38 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট, রাইট? সো আমরা যদি সরি 38 ডিগ্রি সেলসিয়াস ধরো, হ্যাঁ? তো আমরা যদি চিন্তা করি কারো একজনের জ্বর আসছে তার কত, তখন আমি বলবো যে জানেন তার তাপমাত্রা হচ্ছে আমার বডির থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। তাহলে দেখো আমি যখন আপেক্ষিকভাবে বলতেছি তখন আমি বলবো 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। ঠিক আছে? কিন্তু আমি যদি বলি তার এক্সাক্ট তাপমাত্রা কত, তখন কিন্তু তুমি কি বলবা? তার তাপমাত্রা আপনার যদি 38 ডিগ্রি হয় তাহলে তার হচ্ছে 40 ডিগ্রি। এটা বলবা না? জি ম্যাম। হ্যাঁ। তো এইটা হচ্ছে যেকোনো আপেক্ষিক কথা বলতে। যেমন আমি আপেক্ষিক ভর বলতে পারি, আপেক্ষিক এটা বলতে পারি, আপেক্ষিক দূরত্ব, আপেক্ষিক সরণ এভাবে বলতে পারি। কিন্তু আপেক্ষিক তাপ বা হচ্ছে
বা মোলার তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ অনেক সময় আমরা বলি। এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে স্পেসিফিক হিট। এটা বলতে আসলে কি বুঝায়? এটা একটু ডিফারেন্ট ঘটনা, হ্যাঁ? আপেক্ষিক তাপ বলতে বুঝায় কি? মনে করো তোমার কাছে একটা ১ গ্রামের বস্তু আছে। যেমন আমি পানিই নিলাম। ধরো আমার কাছে পানি আছে ১ গ্রাম। সাপোজ, হ্যাঁ? তো সেই পানির তাপমাত্রা আছে মনে করো ২৭°C। তো আমার কাছে একটু পানি আছে। আমি বলছি কিন্তু ১ গ্রাম মনে করো। সেই পানির তাপমাত্রা হচ্ছে ২৭°C। তাকে যদি আমি ২৮°C বানাতে চাই তার তাপমাত্রাকে, আমাকে কি একটু হিট দিতে হবে? আমাকে কি একটু হিট দিতে হবে বলো? জি ম্যাম। আমাকে একটু হিট দিতে হবে। এই যেই অ্যামাউন্টের হিট দিতে হবে সেটাই তার আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। এখন মনে করো পানিকে তোমার ২৭ থেকে ২৮ করতে মনে করো আন্দাজে আমি একটা ভ্যালু দেই। যদিও এই ভ্যালু গুলা রিয়েল আরকি। তো মনে করো 4200 ধরো সাপোজ, হ্যাঁ? বা 4.2 কিলো জুল আমি ধরে নিলাম। সো এই পরিমাণ তাপ দিতে হয়। হ্যাঁ? এখন আমার কাছে আজকে পানি নাই। আমার কাছে অন্য কিছু আছে। অন্য কোনো লিকুইড বলি, যেমন ধরো লিকুইড না, যেকোনো কিছুই বলতে পারি। যেমন আমি মধুই বললাম। তো মধুকেও যদি আমি ২৭ থেকে ২৮ করি, তোমার কিন্তু এই টেম্পারেচার লাগবে না। obviously ডিফারেন্ট একটা টেম্পারেচার লাগবে না? জি ম্যাম। হ্যাঁ, ডিফারেন্ট একটা অ্যামাউন্ট এর হিট লাগবে। তাহলে সবার আপেক্ষিক তাপ কি সেইম? সব বস্তুর আপেক্ষিক তাপ কি সেইম? না। না। তাহলে ভালো করে বুঝো একটা বস্তুতে কি পরিমাণ তাপ আছে, সঞ্চিত আছে, সেটা নির্ভর করে বস্তুর তাপমাত্রা এখন কত, তার ভর কত, তার আপেক্ষিক তাপ কত সেটার উপর। আপেক্ষিক তাপ একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক একটা বস্তুর জন্য। যেহেতু বাতাসের ভর অনেক কম, তাই বাতাস তেমন তাপ ধারণ করতে পারে না। একটা পদার্থের আপেক্ষিক তাপ যদি কম হয়, কম বলতে কি আপেক্ষিক তাপ কম মানে কি বলো? তাকে ১°C বেশি করতে তোমার অনেক কম তাপ দিতে হবে। এটাই তো আপেক্ষিক তাপ, রাইট? জি তাহলে ম্যাম। একটি পদার্থের আপেক্ষিক তাপ কম মানে কি? তাকে তুমি অল্প তাপ দিয়ে ১°C বাড়ায় ফেলতে পারবা। কোন একটা পদার্থের আপেক্ষিক তাপ যদি বেশি হয়, এটার মানে কি? তার জাস্ট ১°C বৃদ্ধি করো, তোমাকে কি অনেক তাপ দিতে হবে? না ম্যাম। বলো। হ্যাঁ, অনেক তাপ দিতে হবে না, দিতে হবে না? বুঝি নাই। আমাকে একবার একজন একটু বলো আপেক্ষিক তাপ মানে কি? কোন একটা নির্দিষ্ট ভরের বস্তুকে, যেমন ১ গ্রাম পানিকে ১°C উন্নীত করতে তার তাপমাত্রাকে যেই পরিমাণ তাপ দিতে হবে সেটাকে আমি কি বলবো? আপেক্ষিক তাপ। তাহলে জাস্ট কত °C ইনক্রিজ করছো বা বাড়াইছো? ১°C বাড়াইতে যতটুকু তাপ লাগবে। এটা আজকে পানি নিছো তুমি। আমি পানি না নিয়ে তো লোহাও নিতে পারি। তাহলে আমি ১ গ্রামের একটা লোহা নিলাম। সেই লোহার তাপমাত্রা মনে করো ছিল 30°C। তাকে আমি 31 এ বানাবো। আমার জানি না যে সে কত ছিল। বাট আমি বানাবো কততে? 31 এ। এই যে আমার এখন যে তাপটা দিতে হবে, সেই অ্যামাউন্ট আর পানির অ্যামাউন্ট কি সেম হবে? না পানিতে মনে ম্যাম। করো 4.2 কিলো জুল লাগছে। আমার কিন্তু লোহায় হয়তো এত লাগবেও না। হয়তো আরো কম লাগবে। আমি জানি না আপেক্ষিক তাপ কত। এগুলো কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো মুখস্থ ভ্যালু। এগুলো টেবিল আছে, ওটা দেখে আমরা বলতে পারি। ধরো আমি আন্দাজে একটা ভ্যালু দিলাম। ধরো 5 কিলো জুল লাগবে। তাহলে দেখো তো ২ জনের ভ্যালু কি আলাদা না? তাহলে ২ জনের আপেক্ষিক তাপ কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট আছে। এখন বলো তো কাকে ১°C বৃদ্ধি করতে বেশি তাপ দেয়া লাগবে? 4.2 কে নাকি 5 কে? মানে পানিকে নাকি লোহাকে? কোনটাকে বেশি তাপ দিতে হবে? পানিকে। ভাবো 4.2 আর এটা হচ্ছে 5, কোনটা বেশি? 5 বেশি। 5 বেশি, তাহলে কাকে বেশি তাপ দিতে হবে? জাস্ট ১°C বৃদ্ধি করার জন্য? আমি টেম্পারেচারও দাও যাও সেম দিয়ে দিচ্ছি। তোমাদের বুঝার সুবিধার জন্য আমি টেম্পারেচারও ২৭ আর ২৮ এ দিছি। তাহলে দেখো লোহাকে 27 থেকে 28 এ করতে তোমার কতটুকু তাপ দিতে হবে? কতটুকু দিতে হবে? 5 কিলো জুল। আর পানিকে ২৭ থেকে ২৮ করতে কতটুকু তাপ দিতে হবে? 4.2 4.2 কিলো। কিলো জুল। হ্যাঁ, তাহলে কোনটাতে বেশি তাপ দিতে হচ্ছে বেশি? লোহা।
লোহা, তাহলে যার আপেক্ষিক তাপ বেশি তার জাস্ট 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলেও কি তোমার বেশি তাপ দিতে হয়? বলো, যার আপেক্ষিক তাপ বেশি তাকে তুমি যদি একটু তাপমাত্রা বাড়াতে চাও তাকে কি বেশি তাপ দিতে হয়? না, কম তাপ দিলেই হয়। ভাবো আপেক্ষিক তাপ তার বেশি, মানে হচ্ছে আমি জাস্ট তার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো। আমি পানিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই আমার 4.2 লাগতেছে, আমি লোহাকে বাড়াতে চাইলে 5 লাগতেছে, মানে অনেক একটা অ্যামাউন্ট চিন্তা করো, এটা একটা তাপের অ্যামাউন্ট। তাহলে কোনটাতে তাপ বেশি দিতে হচ্ছে? লোহায়। তাহলে কার আপেক্ষিক তাপ বেশি? লোহার। লোহার। যার আপেক্ষিক তাপ বেশি তার তাপমাত্রা বাড়াতে হলে তাপ বেশি দিতে হয় না কম দিতে হয়? তাপ বেশি দিতে হয়। বেশি দিতে হয়। তাহলে দেখো এটাই তো তোমাদের বই লিখেছে, ওরা একটু ডেফিনেশন তো দেয়নি। ওরা কি বলেছে, একটি পদার্থের আপেক্ষিক তাপ যদি বেশি হয়, একই তাপমাত্রা আমি যদি তাকে নেই মানে 1 ডিগ্রি সেলসিয়াসই ধরো বাড়াই, তাহলে অনেক তাপ প্রদান করতে হবে। কিন্তু যার আপেক্ষিক তাপ কম তাকে অল্প একটু তাপ দিলেই সে ওটা চলে যাবে। তাহলে আমার কাছে লোহাও আছে 27 ডিগ্রি সেলসিয়াস, পানিও আছে 27 ডিগ্রি সেলসিয়াস, আমি বলে দিলাম লোহার আপেক্ষিক তাপ বেশি। তাহলে লোহাকে 28-এ বানাইতে আমার একটু বেশি তাপ লাগবে, কিন্তু পানিকে নিতে আমার দেখা যাচ্ছে কম তাপ লাগতেছে, অথচ দুইটা টেম্পারেচারই কিন্তু সেম। তাহলে ডিফারেন্সটা মেক করছে কে? মেইনলি আপেক্ষিক তাপ। ঠিক আছে, জি ম্যাম। তাহলে বলো যার আপেক্ষিক তাপ কম হবে তাকে যদি আমি উচ্চ তাপমাত্রায় নিতে চাই, তার তাপ কি অল্প প্রদান করব না বেশি প্রদান করব তাকে? আপেক্ষিক তাপ কম বেশি তার, প্রদান করবো। আপেক্ষিক তাপ যার কম তাকে আমি উচ্চ তাপমাত্রায় নিতে হলে তাপ অল্প প্রদান করব, মানে কম প্রদান করব, তাই না? জি ম্যাম। বেশি না কিন্তু। আচ্ছা, তোমরা দুজন আমাকে একবার একটু বলো তোমরা আপেক্ষিক তাপ বুঝেছো কিনা। আপেক্ষিক তাপ মানে কি বলো, একজন বলো। না বুঝলে আমাকে বলো, আমি আবার বলবো। কোনো একটা বস্তুকে আহ, 1 ডিগ্রি সেলসিয়াস বা কোনো নির্দিষ্ট হ্যাঁ, ওজনের সেলসিয়াসে বা উন্নীত। ভরের, না জাস্ট 1 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করতে, 1 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, রাইট? জি ম্যাম। হ্যাঁ, এখন যাকে উন্নীত করতে 1 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করতে বেশি তাপ লাগবে তার আপেক্ষিক তাপ বেশি, যার কম তাপ লাগবে তার আপেক্ষিক তাপ কম। তাহলে কারো বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত আছে এটা যে শুধুমাত্র তার ভর, তাপমাত্রা এগুলোর উপর নির্ভর করে তা না, তিনটা জিনিসের উপর নির্ভর করে। তার তাপমাত্রা কেমন, তার ভর কেমন, তার আপেক্ষিক তাপ কেমন। তুমি অলরেডি মনে করো 50 ডিগ্রি সেলসিয়াসে রাখছো কোন একটা বস্তুকে, এখন তুমি তাকে 51-তে বানাতে চাচ্ছ। 50 অনেক হাই একটা টেম্পারেচার, তাহলে এটা থেকে 51-তে নিতে হলে অনেক তাপ লাগবে, এটা বুঝে যাচ্ছে। অথচ 10 ডিগ্রিতে আছে, 11 ডিগ্রিতে নিতে হয়তো এত লাগতেছে না সাপোজ। তাহলে তাপমাত্রার উপরে এই জিনিসটা নির্ভর করে, তার ভরের উপর নির্ভর করে। তুমি 1 গ্রামের একটা বস্তুকে চেঞ্জ করতেছো আর 1 কেজির একটা বস্তুকে চেঞ্জ করতেছো, তো তার ভরের উপরও এটা অনেকটা নির্ভর করবে। এবং লাস্ট আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে তার আপেক্ষিক তাপ, তার আপেক্ষিক তাপের উপরও এটা নির্ভর করে। তোমরা দুইজনকে এটা বুঝছো? বা তুমি বলো তুমি বুঝেছো কিনা। জি ম্যাম, বুঝেছি। আপেক্ষিক তাপ কি বলো তো? বস্তুতে কি পরিমাণ তাপ সজ্জিত আছে না, সেটি নির্ভর। হুম, ভালো করে ভেবে বলো তো, আপেক্ষিক তাপ মানে কি? তার কোন একটা 1 গ্রামের বস্তুকে আমি যদি জাস্ট 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে চাই তার তাপমাত্রা, তাহলে যতটুকু তাপ দরকার সেটাই আপেক্ষিক তাপ। ঠিক আছে, তোমার টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস, তোমাকে যদি আমি 39-এ বানাতে চাই, পুরা তোমাকে না, তোমার জাস্ট 1 গ্রামকে, তাহলে সেটা তোমার আপেক্ষিক তাপ হবে। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে তোমার একটা নির্দিষ্ট ভর, যেমন 1 গ্রামের কোন একটা অংশকে, তোমার কেন যে কোনো বস্তুর 1 গ্রামের কোন একটা অংশকে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে চাই, বাড়াতে চাই তার তাপমাত্রা, তাহলে যে পরিমাণ তাপ প্রয়োজন সেটাই আপেক্ষিক তাপ। তুবা আমাকে বলবা আপেক্ষিক তাপ যার বেশি তার তাপমাত্রা বাড়ানোর জন্য আমার কি তাপ বেশি দিতে হবে না কম দিতে হবে? আপেক্ষিক তাপমাত্রা অনেক বেশি, কম দিতে হবে। আপেক্ষিক তাপ অনেক বেশি, এটার মানে কি বলতো? আপেক্ষিক তাপ অনেক বেশি, এটার মানে হচ্ছে তার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে অনেক বেশি লাগবে।
তাহলে আরো যদি উচ্চ তাপমাত্রায় নিতে চাও তার তাপ কি বেশি দিতে হবে না কম দিতে হবে? 1 ডিগ্রি বাড়াতে এত তাপ দিতে হয়। বেশি দিতে হবে। বেশি দিতে হবে। আচ্ছা, এই টপিকটা হয়তো তোমাদের কাছে নতুন, তোমরা একবার একটু দেখবা আপেক্ষিক তাপ, বাসায় আরেকবার দেখবা, যদি অসুবিধা হয় আমাকে বলবা। আমরা সেকেন্ড টপিকটাতে থার্ড টপিকটাতে চলে যাই, এটা হচ্ছে আমাদের তাপের প্রবাহ। এটা খুব মজা, এটা তোমরা নিজেরাই জানো। দুইটা বস্তুর তাপমাত্রা যদি ভিন্ন হয় এবং তাদেরকে যদি তুমি সংস্পর্শে আনো তখন একটা থেকে আরেকটা তাপ যাবে, এটা নর্মাল বিষয়। কি প্রবাহিত হবে, সঞ্চালিত হবে তাপ। কিসের ভিত্তিতে? তাপমাত্রার ডিফারেন্সের কারণে। দুজনের তাপমাত্রা সেম হয়ে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, মনে করো তোমার গ্লাসে হাফ গ্লাস নর্মাল পানি আছে, তুমি সেখানে ঠান্ডা পানি দিলা। ঠিক আছে, তাহলে বলো তো তোমার গ্লাসের পানিতে কি এখন ঠান্ডা নাকি নর্মাল আছে, নর্মাল টেম্পারেচারে আছে? আমি তোমাকে টেম্পারেচার দিয়ে দেখাই বা তাপমাত্রা দিয়ে দেখাই। তো মনে করো এটা তোমার 1 গ্লাস পানি, এখানে আমি হাফ গ্লাস পানি নিলাম। হাফ গ্লাস পানি কত ছিল, ধরো আমি আজকে ধরো অনেক টেম্পারেচার, ধরো 38 ডিগ্রি সেলসিয়াস ছিল। ঠিক আছে, এখন তুমি এটার মধ্যে কি করলা, বাকি হাফ গ্লাস ঠান্ডা পানি ঢাললা। ঠান্ডা পানিটা কত ছিল, মনে করো 2 ডিগ্রি সেলসিয়াসে ছিল। তাইলে এখন বলো তো তোমার এই গ্লাসের পানিটা কেমন হয়ে যাবে, কত ডিগ্রি সেলসিয়াস হবে, এনি আইডিয়া? বা আগে এটা বলো, less than 38 হবে? আচ্ছা, আমি তোমাদেরকে অপশন দিই। less than 38 হবে, greater than 38 হবে, কোনটা হবে? এই গ্লাসের পানি এখন কি হয়ে যাবে, 38 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম হয়ে যাবে নাকি 38 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। কেন বেশি কেন হয়ে যাবে তুমি ভাবো। তুমি অর্ধেক পানি ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সেখানে তুমি ঠান্ডা পানি ঢালছো, ঠান্ডা পানি ঢাললে তার তাপমাত্রা কি আরো বেড়ে যাবে না কমে যাবে? তাপমাত্রা কমবে। কমে যাবে তাপমাত্রা, ভেরি গুড। তাপমাত্রা কমে যে অবশ্যই সেটা 38 এর কম হবে, রাইট? ঠিক আছে না? জি ম্যাম, কমে যাবে। কমে যাবে। আচ্ছা, এটা তুবা বলেছো আমাকে। এবার আমি আরেকটু চেঞ্জ করে দেই। আমি 38 ডিগ্রি সেলসিয়াসের হাফ গ্লাস পানি আছে, আমি এখানে 80 ডিগ্রি সেলসিয়াসের গরম পানি ঢেলে দিলাম বাকি হাফ গ্লাস। আমাকে এবার তুমি বলবা, আহ মঞ্জুর নাহার, তুমি আমাকে বলবা যে তাপমাত্রা কি এবার 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাবে নাকি কম হয়ে যাবে পুরো 1 গ্লাস পানিটা? এটা কি 80 ডিগ্রি সেলসিয়াস, এটা কি ঠান্ডা পানি ঢালা হয়েছে? না, 80 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই রুম টেম্পারেচার থেকে অনেক বেশি, তাই না? মানে রুম কক্ষ তাপমাত্রা থেকে, মানে এটা গরম পানি। তাহলে তাপমাত্রা বেড়ে যাবে। বেড়ে যাবে, এবং সেটা বেড়ে কি অবশ্যই 38 এর বেশি হবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এখন আসো এখানে, তাহলে আমার এখন কি ঘটনা, ঘটনাটা হচ্ছে তোমরা আমাকে বলবা কোথা থেকে কোথায় তাপ যাচ্ছে। হ্যাঁ, এই হাফ গ্লাস হচ্ছে, এই হাফ গ্লাস হচ্ছে আমাদের 80 ডিগ্রি সেলসিয়াসের গরম পানি, যেটা আমি শেষে ঢালছি, প্রথম হাফটা। হ্যাঁ, এটুকু। আর নিচের যেটা ছিল সেটা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলো তো তাপ সঞ্চালন হয়, 3টা পদ্ধতি পড়েছি আজকে আমরা, কে বলতে পারবা 3টা পদ্ধতির নাম কি ছিল? তাপ সঞ্চালনের 3টা উপায়। পরি- পরিবহন, পরিচলন আর বিকিরণ। ভেরি গুড। এটা আমি পানির কথা বলছি, তাহলে এখানে কোন কোন উপায়ে তাপ সঞ্চালিত হবে? এটা পরিচলন। পরিচলন, ভেরি গুড। কে বলছো? আমি মুনতাহা বলছি ম্যাম, আমার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। আচ্ছা মুনতাহা, ভেরি গুড। তাহলে দেখো মুনতাহা আমাদেরকে একদম ঠিক কথাই বলেছে যে এখানে আমাদের কি হবে, পরিচলন পদ্ধতিটা হবে। আচ্ছা, আমাদের ওই ওই টপিকটা আমাদের শেষ। ওই টপিক তোমরা বাসায় আরেকবার রিভাইজ করবা, প্রবলেম থাকলে আমরা আবার আবার ডিসকাস করব। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমার কাছে 38 ডিগ্রি, আচ্ছা আমরা উল্টা দিছি, টেম্পারেচার যেটার বেশি সেটাকে আমরা রেট দিই, তাহলে আমাদের বুঝতে একটু ইজি হবে। তাহলে এটা মনে করো 80 ডিগ্রি সেলসিয়াস, নট 40, এটা আমি 80 লিখেছি। এটা আমাদের 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে এখন বলতে হবে যে তাপ সঞ্চালিত হবে কোনটা থেকে কোনটাতে, 80 থেকে 38-এ নাকি 38 থেকে 80-তে? আমি টি তোমাদেরকে থেকে দুইটা থার্টি ডিরেকশন দেই। এইটটিতে। আর কে, আরেকবার বলি।
80 থেকে 38। 80 থেকে 38 ভেরি গুড। এর আগের জন্য মেবি এটাই বলেছো, ভেরি গুড। তার মানে 80 থেকে 38 এ তাপ সঞ্চালিত হবে। ভেরি গুড। তাহলে 80 থেকে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কারো কি কোনো প্রবলেম আছে? তুবা, মুনতাহা, কারো সমস্যা আছে? না না ম্যাম। না। আচ্ছা, ভেরি গুড। তাহলে এবার আসো আরেকটু কঠিন করি আমরা আস্তে আস্তে ব্যাপারটা। তাহলে আমরা জানি তাপের ডিরেকশন হচ্ছে কি, যার তাপমাত্রা বেশি, যার তাপমাত্রা কম, তাপমাত্রা বেশি থেকে তাপমাত্রা কমের দিকে তাপ সঞ্চালিত হবে, রাইট? কোনো ডাউট নাই তো? আচ্ছা, এবার আসো তাহলে আমি একটু কঠিন করি, হ্যাঁ? তো মনে করো আমার কাছে কত আছে, আমার কাছে 30, আচ্ছা আর একটু কম দেই। আমার কাছে মনে করো 5°C আছে, উপরের পানিটা, নীল পানিটা, আর নিচের পানিটা আমার কাছে 35 আছে। এবারও বলো তো আমার ডিরেকশন কি ঠিক আছে? আমি যেটা দিয়ে রেখেছি জি ম্যাম। ঠিক আছে, ভেরি গুড। আমি যদি এটাকে এটা দেই তাহলে কি ঠিক আছে? না ম্যাম। না, তাহলে উল্টাটা হবে, রাইট? আচ্ছা, এটুকু বুঝছো। এবার আমাকে কে বলতে পারবা এই ঘটনাটা 35 থেকে 5°তে যাচ্ছে, তাপ সঞ্চালিত হচ্ছে, এই সঞ্চালন কি আজীবন চলতে থাকবে নাকি কোনো একটা সময় যে স্টপ হবে? কোনো একটা সময় অফ হয়ে যাবে। ভেরি গুড তুবা, বলো তো কখন স্টপ হবে, কোনো আইডিয়া আমাদের? কখন স্টপ হতে পারে তোমার কাছে কি মনে হয়? যখন পানিটা হচ্ছে গরম থেকে হালকা হয়ে যাবে, ঠান্ডা আচ্ছা, হবে আর কি কাছাকাছি পানিটা। যাচ্ছ, ভেরি গুড। আমরা বলতে পারি যে যখন দুজনের তাপমাত্রার কোনো ডিফারেন্সই থাকবে না, কোনো পার্থক্যই থাকবে না। এটার মানে কি? মানে ঠান্ডা পানিও বেশি ঠান্ডা থাকবে না, গরম পানিও বেশি গরম থাকবে না। এখন দেখো তাদের পার্থক্য কি অনেক বেশি না? 5 আর 35 অনেক বেশি পার্থক্য না? জি ম্যাম। হ্যাঁ, যখন কি হবে দুইটার তাপমাত্রাই সেম হয়ে যাবে। এখন আমাকে কে বলতে পারবা যে সেম কত হবে? যেমন আমার 35 কি করবে, 5 কে একটু দিবে, 5 35 এর থেকে নিয়ে ধরো 10 হলো, 15 হলো, এভাবে কি হতেই থাকবে? কখন যে স্টপ হবে এনি আইডিয়া? দুইজনের সমান হয়ে যখন গেলে 15 ডিগ্রি হবে। কে বলেছো 15? আরেকটু ভাববো, অনেক কাছাকাছি গিয়েছো। 15 না, আরেকটু বেশি। এই যে দেখো, আমি যদি দেখি, খুবই ইম্পর্টেন্ট, এটা দুইটার যোগফল কত বলো? 35 আর 5 এর 40°C না? জি ম্যাম, 20 ডিগ্রি হবে যখন। যখন উপরেরটা গ্রহণ করবে 5 ডিগ্রি, 35 থেকে নিতে নিতে যখন 20 ডিগ্রিতে যাবে, এবং 35 হতে তাপ হারাতে হারাতে যখন 20 ডিগ্রিতে আসবে, তখন কি আর তাদের মধ্যে কোনো সঞ্চালন থাকবে? না। না, দ্যাটস ইট। তাহলে আমরা জানলাম তাপ তখনই পরিবহন হবে বা সঞ্চালিত হবে যখন আমার তাপমাত্রার পার্থক্য থাকবে। তুমি দুইটাই সেম টেম্পারেচার পানি এনে বসে আছো, কোনো তাপ সঞ্চালিত হবে না। তুমি পার্থক্য রেখেছো, ভেরি গুড, সেটা সঞ্চালিত হবে, কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না দুজনের তাপমাত্রা সেম না হয়। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ভেরি গুড। তাহলে দেখো এটাই এখানে আছে। তাহলে দুটি বস্তুর তাপমাত্রা ভিন্ন হবে এবং তাদেরকে সংস্পর্শে রাখবা, তাহলে যার তাপমাত্রা বেশি সেখান থেকে তাপ যেই বস্তুর তাপমাত্রা কম সেখানে প্রবাহিত হবে। তাহলে প্রবাহের দিক হবে অনেক সময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। এটার উপর ভিত্তি করে আমরা অনেক সময় তাপমাত্রার সংজ্ঞাও দিয়ে থাকি, হ্যাঁ? তার মানে যার তাপ বেশি তার থেকে যদি কম তাপের বস্তুতে যায়, কিসের ভিত্তিতে যাচ্ছে, কোন মাত্রার ভিত্তিতে যাচ্ছে, সেটাই হচ্ছে তাপমাত্রা আর কি। যতক্ষণ পর্যন্ত না দুটি তাপমাত্রা একই জায়গায় না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তাপের প্রবাহ চলতেই থাকবে। একটি সূচকে আগুনে উত্তপ্ত করা হলে তার ভেতরে মোট তাপের পরিমাণ খুব বেশি হবে না। সেই তুলনায় একটি বালতি ভরা পানিতে তাপের পরিমাণ অনেক বেশি, কিন্তু গরম সূচটিকে তুমি যখনই পানিতে দিয়ে দিবা, সাথে সাথে সূচটির তাপের পরিমাণ কম হলেও সেটি বালতির পানিতে তার তাপ প্রবাহিত করবে। এটার মানে কি? গরম সূচটাকে তুমি বালতি ভরা নরমাল টেম্পারেচার গরম পানি না, ঠান্ডা পানিতে দিলা, রুম তাপমাত্রার পানিতে দিলা, তখন কি হবে? সূচটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ওই অল্প একটু তাপে কিন্তু পানিটা হয়তো গরম হবে না, কিন্তু অল্প একটু হলেও তাপ সেখানে সঞ্চালিত হয়েছে, তাই না? সূচ থেকে পানিতে গিয়েছে না তাপটা? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এটা আমরা কি পড়লাম বলতো?
তাপের প্রবাহ। তাহলে দেখো আজকে আমরা মেইনলি পড়েছো যে তাপ এই সম্পর্কে একটু আইডিয়া পেয়েছো। তাপমাত্রা এটা কি, বাষ্পীভবন কি, এগুলো একটু আমরা দেখেছি। এরপর আমরা দেখেছি তাপ সঞ্চালনের ৩টা উপায় দেখেছি, পরিবহন, পরিচলন, বিকিরণ। কোনটা কখন হবে একটু পড়বা। এরপর আমরা দেখেছি আপেক্ষিক তাপ কি, যেটা হয়তো ডিটেলস এ তোমাদের আবার আছে, এখানে আমরা একটু ডিটেলস এ পড়েছি। এরপর আমরা পড়েছি তাপের প্রবাহ তুমি কিভাবে বুঝবে। এবার আসো আমরা আস্তে আস্তে একটু কঠিন টপিকে যাচ্ছি, তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তি। তাপমাত্রা কিন্তু তুমি বলছো কে যেন আমাকে, যে তাপ যে আমি পরিমাপ করব সেটারই একটা টার্ম বা একটা ইয়াকে আমি বলি হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে? সো তাপমাত্রা দিয়ে আমি বুঝবো যে কার তাপ বেশি আছে কার তাপ কম আছে, তাই না? তাহলে জি ম্যাম। তাপ শক্তি, হ্যাঁ, তাপ শক্তিটা আমি জানার জন্য তাপমাত্রা বিষয় সম্পর্কে জানতে হবে। কোনো বস্তুর ভেতরে তাপের কারণে যে অভ্যন্তরীণ শক্তি সঞ্চিত থাকে তার সঙ্গে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তি আছে। এটা আবার কি জিনিস? এটা তো এর এতক্ষণ পড়ি নাই। এতক্ষণ একটা জিনিস আমরা পড়ছিলাম যে কঠিন বস্তুগুলার অণু পরমাণুগুলা খুব কাছাকাছি থাকে। এগুলাকে আমরা অনেক সময় পড়বো। এগুলা আরো ডিটেইলস এ আছে তোমাদের। তরল পদার্থ একটু দূরে, দূরে থাকে। বায়বীয় পদার্থের সবচেয়ে দূরে থাকে। তাহলে অভ্যন্তরীণ শক্তিটা কি? এই যে আমরা বললাম না প্রতিটা বস্তুর অণু পরমাণুগুলা কি করতেছে? কাঁপতেছে। তাদের মধ্যে এই যে মানে নড়াচড়া করতেছে এটার কারণে একটা শক্তি জমা হয়। কাইন্ড অফ গতিশক্তি বলতে পারো। ওই বস্তুটা অনেক উচ্চতায় থাকলে বা একটু কোনো অবস্থানে থাকলে সেখানে একটা শক্তি জমা হয়, সেটাকে আমরা অনেক সময় স্থিতিশক্তি বলতে পারি। তো কারো না কারোর মধ্যে কোনো একটা শক্তি আছে, গতিশক্তি তো সবার মধ্যে আছেই, কারণ কোনো না কোনো অণু পরমাণু সবসময় কাঁপতেছে। এই শক্তিটাকে আমি বলি অভ্যন্তরীণ শক্তি। এই শক্তি যদি তুমি বাড়ায় দাও তার মানে কিন্তু তার তাপমাত্রা তুমি বাড়ায় দিচ্ছ। তা কোন একটা বস্তু আছে তুমি ওকে গরম করে বা ওর মধ্যে তাপ দিয়ে তার গতিশক্তি বাড়ায় দিচ্ছ, অণু পরমাণু কাঁপতেছে আরো বেশি জোরে জোরে, তার মানে কি তার তাপমাত্রা বেড়ে গেছে না? জি তাহলে ম্যাম। অভ্যন্তরীণ শক্তি যদি কারো বেড়ে যায় তার মানে কি আমি তাকে তাপ দিয়েছি, রাইট? ঠিক আছে তো? অভ্যন্তরীণ শক্তি যদি বেড়ে যায়, অভ্যন্তরীণ শক্তি দিয়ে আমি আর কি এটা দেখবো। আসলে আমরা তাপ শক্তি সম্পর্কে একটু দেখি। তাহলে বলেছে আগে এটা দেখো যে কোনো বস্তুর ভেতর তাপের কারণে যে অভ্যন্তরীণ শক্তি সঞ্চিত থাকে তার সঙ্গে তাপমাত্রা একটা সম্পর্ক আছে, আমরা মাত্র বললাম। এবার আসো তাপ শক্তি। তাপ আমরা জানি আমাদের সবচেয়ে পরিচিত প্রয়োজনীয় শক্তির একটি। আমরা দৈনন্দিন জীবনে নিয়মিত তাপ সৃষ্টি করি, তাপ ব্যবহার করি। অন্য সময় অনেক সময় বাড়তি তাপ অপসারণ করারও চেষ্টা করি। পৃথিবীর বর্তমান সভ্যতায় তাপের সৃষ্টি, নিয়ন্ত্রণ অনেক বড় ভূমিকা রেখেছে। যানবাহনে জ্বালানি ব্যবহার করে তাপ সৃষ্টি করা হচ্ছে। সেই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যানবাহন চালানো হচ্ছে। বিদ্যুৎ শক্তি কেন্দ্রে বেশিরভাগ সময় তাপ শক্তি ব্যবহার করে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ সৃষ্টি করা হয়। নিউক্লিয়ার শক্তি ব্যবহার করার সময় সেটি তাপশক্তি হিসেবে পাওয়া যায়। পৃথিবীতে প্রাণ বিকাশের বেলাতেও সঠিক তাপশক্তির প্রাপ্যতা একটি বড় ভূমিকা রেখেছে। আমরা কখনো যদি জানতে চাই যে পৃথিবীতে প্রথম কিভাবে প্রাণের বিকাশ হয়েছে, তো তখন তুমি দেখবা অনেক থিওরি আছে সেখানে বলা হয় যে আমাদের পৃথিবীর তাপমাত্রাটা খুব সহনীয় ছিল। যেমন এখনো তো অনেক গ্রহ আছে, উপগ্রহ আছে, তো ওগুলাতে কেন প্রাণ পাওয়া যায়নি? কারণ ওটার তাপমাত্রা সহনীয় না। তো এখানে আরকি ১ম প্রাণের বিকাশ এভাবেই এসেছে। জীবিত প্রাণীরাও বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে সেটি ১ম এ তাপশক্তি হিসেবে রূপান্তরিত করে নেয়। দুর্ভাগ্যক্রমে আবার মানুষ শক্তির অপব্যবহারও করে। পৃথিবীতে অপ্রয়োজনীয় তাপ সৃষ্টি করে, সারা পৃথিবীর জলবায়ুর পরিবর্তন করে, পৃথিবীর মানুষকে বিপদের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। আমরা যে ডেইলি নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস তো নিচ্ছি, নিঃশ্বাসও যে নিচ্ছি, নিঃশ্বাসে আমরা কার্বন ডাই অক্সাইড রিলিজ করছি, তাই না? তখনও কিন্তু আমরা একটু তাপ রিলিজ করতেছি, তাই তো? বা আমাদের বডি যাই হোক আমাদের যেকোনো প্রসেসে আমি তাপটাকে আছে কিন্তু। তাপ শক্তি যেহেতু একটা শক্তি তাই স্বাভাবিকভাবে অন্য শক্তির মতো তাপ শক্তির এককটাকে আমরা কি বলবো? জুল। এটা একজন সায়েন্টিস্টের নামে, সো অবশ্যই তাকে সম্মান দেখানোর জন্য এটা বড় হাতে লিখতে হবে। ঠিক আছে? তাহলে এটার এসআই এককটা কি? তাপের জুল। জুল। এটার আরেকটা একক আছে সেটা হচ্ছে ক্যালোরি। বাট অবভিয়াসলি সেটা এসআই একক না। কিন্তু ক্যালোরিটা আমরা অনেক বেশি ব্যবহার করি। যেমন কোনো একটা খাবার খেলে আমি কতটুকু শক্তি পাবো সেটা আমি ক্যালোরি দিয়ে হিসাব করি। যেমন এই খাবারে এত কিলো ক্যালোরি পাবো। সো এটা আমাদের একটা প্রয়োজনীয় একক। সো এটাও আমার পড়তে হবে। তাহলে এটার ডেফিনিশনটা কি? ১ গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ প্রদান করতে হয় সেটি ক্যালোরি। তাহলে আমাকে কে বলতে পারবা ১ গ্রাম পানি নিবো? এটা কিন্তু আমরা একটু আগে আপেক্ষিক তাপে পড়েছি।
1 গ্রাম পানির তাপমাত্রা কত ডিগ্রি বাড়াবো? 1 আমি ডিগ্রি এখানে সেলসিয়াস। কিলো বলেছিলাম, এটা জুল জাস্ট, হ্যাঁ? এই দেখো 4.2 আসলে এটা আরকি ফিক্সড ভ্যালু, মানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ধ্রুবক। এটা আমাদেরকে লিখে দিবে বা আমাদের বইয়ে থাকবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ প্রদান করা হয় বা প্রয়োজন সেটা 1 ক্যালোরি। আর 1 ক্যালোরি মানে কত জুল? 1 ক্যালোরি মানে 4.2 জুল। কত জুল হবে? 4.2 4.2 জুল। এগুলা কিন্তু আমাদের ক্যালকুলেটরে আছে। তোমরা কি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করছো দুজন? মুনতাহা এবং তুবা? জি ম্যাম। সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করছি? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা দেখবো ওখানে, আজকে আমি দেখাবো না। ওখানের যে কাভারটা আছে না তোমাদের, কাভারে অনেক কনস্ট্যান্ট এর ভ্যালু দেয়া থাকে, হ্যাঁ? অনেক সময় পরীক্ষায় ভুলে যেতে পারো, আমিও ভুলে যাইতাম। সো তখন হচ্ছে জুল, ক্যালোরি এগুলার রিলেশন তোমার ক্যালকুলেটরের কাভারেই দেয়া থাকে। এটা আমি আরেকদিন দেখা দিব না, মনে করো। আচ্ছা এরপর চলে আসো, তাহলে আমরা কিন্তু এটা আইডিয়া পেলাম। ২ টা একক। কি, কি একক কে বলবা আমাকে? ২ টা এককের নাম কি? তাপের ২ টা একক কি, কি বলো? পরিচিত ২ টা একক। ক্যালোরি আর জুল। ভেরি গুড। তুবা আমাকে বলো ১ জুল সমান কত ক্যালোরি? 4.2 জুল। আচ্ছা, এটা কি ঠিক আছে মুনতাহা, বলো তো যেটা বলেছে? আমি জিজ্ঞেস করেছি ১ জুল সমান কত ক্যালোরি? ঠিক আছে এটা? 4.2 বলেছ। ঠিক আছে তুবা বলো। এটা কি ঠিক আছে? হ্যাঁ, 1 ক্যালোরি সমান 4.2 জুল। ১ ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে ১ জুল সমান কত? কে বলতে পারবা? ১ জুল সমান কত ক্যালোরি? জাস্ট ক্যালকুলেশন করে আমাকে বলো। এটা মুখস্থ রাখা লাগবে না। আম্মু আমরা নরমাল ঐকিক আমরা নরমাল ঐকিক নিয়ম করি না? যেটা জানতে চেয়েছো এটাকে লাস্টে লিখবা, রাইট সাইডে লিখবা, ডান সাইডে লিখবা। লিখবা 4.2 জুল মানে হচ্ছে ১ ক্যালোরি। তাহলে ১ জুল মানে কত? কিভাবে বের করবা? ভাগ করবা না গুণ করবা? এই ঐকিক নিয়ম কি শেখানো লাগবে আমাদের, বলো? 1/4.2 এটা ক্যালকুলেশন করে যত আসে সেটাই তোমার অ্যান্সার। কত আসবে? 0.24। কত আসবে? 0.24। কেউ না বুঝলে আমাকে বলো। দুজন কি বুঝতে পেরেছো? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা তাহলে এইটুকু তোমরা একটু দেখে আসবা। নেক্সট ক্লাসে যেই পড়াবে বা আমি যদি স্টার্ট করি আমাকে একটু মনে করায় দিবা, আমরা এখান থেকে পড়া শুরু করব। অণুর গতি এবং তাপমাত্রা। আমরা তাপ শক্তি পর্যন্ত পড়েছি 2.1.1। ওকে একটু নোট করে রাখো। আর বাসায় একটু দেখবা। আমরা যতটুকু পড়েছি এটা বাসায় দেখবা। কারো কোনো কোয়েশ্চেন আছে? মুনতাহা, তুবা তোমরা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা। কোনো কোয়েশ্চেন নাই? না ম্যাম। আচ্ছা, কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই নোট করে রাখবা, আমাকে জানাবা। আমাদের একটা ক্লাসও আছে মেবি প্রবলেম সলভিং এর উপর। সো তখন আমাকে বলবা। তাহলে আজকে যে টপিকটা পড়েছি এটা বাসায় একটু সুন্দর করে দেখবা। ওকে? আচ্ছা। আজকে এই পর্যন্তই তাহলে। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।